এআই তো সিদ্ধান্ত নিচ্ছে, তো যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের দায়িত্বটা কার? মানুষের নাকি মেশিনের? মেশিন বা প্রযুক্তি কিন্তু আমাদের সহায়তা করছে অ্যাকিউরেটলি ডিসিশনটা মেক করার জন্য। সিদ্ধান্তটা কিন্তু মানুষের হাতে এখনো রয়েছে। এআই এই ব্যবহার কি ছাত্রদের দক্ষ করে তুলছে নাকি তাদের চিন্তা শক্তিটাকে কমিয়ে দিচ্ছে? সে বিভিন্ন রকম টুল ইউজ করে আসলে তাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট করে আনতে পারে। তবে সেক্ষেত্রে আমাদের শিক্ষক হিসেবে আমাদের যে দায়িত্বটি থেকে যায় তা হচ্ছে তার সাথে আলোচনা করা এবং তার সাথে ডিটেল ডিসকাশনে যাওয়া যে সে আসলে কতটুকু টপিকটা সম্পর্কে জানলো বা বুঝলো। এআই কি মানুষের কাজ? ভয়টা তো এই জায়গায় যে আমার কাজটা কেড়ে নেবে, আমি বেকার হয়ে যাব। আসলেই কি মানুষের কাজ কেড়ে নিচ্ছে নাকি নতুন ধরনের কাজ তৈরি করছে? বাস্তব উদাহরণ দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রানা ভাই। অলমোস্ট প্রতিদিনই এই প্রশ্নটির সম্মুখীন হই বিভিন্ন দিক থেকে। খুব ছোট করে আমি যদি উত্তরটা দিতে চাই, প্রথম কথা হচ্ছে যে এআই আসলে জবকে রিপ্লেস করছে না। এআই যেই ধরনের কাজ আমরা করে থাকি সেটাকে কিন্তু ট্রান্সফর্ম করছে। তার মানেটা হচ্ছে যে আগে যে কাজগুলো আমাদের করতে যদি 4 ঘন্টা লাগতো, বিভিন্ন রকম এআই টুল, সফটওয়্যার, প্ল্যাটফর্ম এগুলি ইউজ করার মাধ্যমে সেই একই অর্গানাইজেশনের এগুলি কিন্তু 50 to 60% সময় কমে যাচ্ছে। তার মানে আমি যদি প্রথমে আপনার কনটেক্সটের দিকে ফেরত যাই, তাহলে এআই তো ডেফিনেটলি আমাদের কাছে অপার সম্ভাবনা বয়ে আনছে। অন্যদিকে যদি আমি এটুকু বলি যে এটি কি সবার জন্য, তাহলে আমি এটা বলবো যে আসলে সময়ের সাথে তাল মেলানোর জন্য আমরা বিভিন্ন সময় প্রযুক্তিকে আমরা বিভিন্ন ট্রেনিং অথবা বিভিন্ন পড়াশোনা এগুলির মাধ্যমে আমরা সেগুলিকে গ্র্যাব করতে চাই, সেগুলির সাথে তাল মেলাতে চাই। আমরা কি সেই কাজগুলি করছি কিনা? যারা করছি তারা ডেফিনেটলি বলবো যে আমরা এআই বিরাট সম্ভাবনা, এবং যারা পিছিয়ে পড়ছি তাদের কাছে কিন্তু এখনো এটা আমাদের একটা ভীতিকর অবস্থায় দাঁড়িয়ে আছে। খুব সুন্দরভাবে বলেছেন। তো যদি এআই যদি সিদ্ধান্ত নেয়, এআই তো সিদ্ধান্ত নিচ্ছে, তো যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের দায়িত্বটা কার? মানুষের নাকি মেশিনের? এই নৈতিক প্রশ্নটা কিভাবে দেখা উচিত? ছোট্ট একটু উদাহরণ দেই, সেটা হচ্ছে যে হেলথ কেয়ার সেক্টরে আমরা জানি যে এআই বহু আগে থেকেই কন্ট্রিবিউট করছে। বিভিন্ন রকম রোবোটিক সার্জারি অথবা বিভিন্ন রকম ড্রাগ ডিসকাভারি অথবা ক্যান্সারের মতন যেই ক্রিটিক্যাল ডিজিজগুলি রয়েছে সেখানে প্রেডিকশনে আমরা যাচ্ছি। এআই কিন্তু আসলে যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট রয়েছেন, ফিজিশিয়ান বলি বা ডক্টর বলি, যাদেরকে বলি, তাদেরকে কিন্তু হেল্প করছে। কারণটা হচ্ছে এআই যেটা ব্যাকবোন হিসেবে আমরা যাকে ধরে রাখি সেটা হচ্ছে ডেটা। মেশিন লার্নিং মডেল বা এআই যে ইঞ্জিন, সেখানে প্রচুর পরিমাণে ডেটা আমরা দিয়ে থাকি, যাতে এই মেশিনটি আমাদেরকে বিভিন্ন গত 20 বছরের ডেটা অ্যানালাইসিস করে আমাদেরকে একটি সিদ্ধান্ত দিতে পারে। আমি এই সিদ্ধান্তটা কিন্তু শেষ সিদ্ধান্ত নয়। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে আমরা এখনও বিশ্বাস করি, যিনি ডক্টর বা ফিজিশিয়ান, তার কাছে এই ডিসিশনগুলি যায় যাতে ফাইনাল উনি আমাদেরকে কনক্লুশনটা দিতে পারেন না। তাহলে আমি আপনার উত্তরে যেটা বলবো সেটা হচ্ছে মেশিন বা প্রযুক্তি কিন্তু আমাদের সহায়তা করছে অ্যাকিউরেটলি ডিসিশনটা মেক করার জন্য। সিদ্ধান্তটা কিন্তু মানুষের হাতে এখনো রয়েছে। এখনোই রয়েছে। আসলে মানুষের বিকল্প আসলে কখনই তৈরি হতে পারেনি, এই বলে আর যাই বলুন এখন। আপনি তো শিক্ষকতার সঙ্গে জড়িত, ছাত্রছাত্রীদের সাথে একেবারে প্রত্যক্ষভাবে আপনার কানেকশন। সেই ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এআই এই ব্যবহার কি ছাত্রদের দক্ষ করে তুলছে নাকি তাদের চিন্তা শক্তিটাকে কমিয়ে দিচ্ছে? খুব সুন্দর একটি প্রশ্ন। দেখুন রানা ভাই, প্রথম দিকে যখন বিভিন্ন টুলগুলি রিলিজ হলো বিভিন্ন কোম্পানি থেকে, সেটা গুগল বলি, ওপেন এআই বলি বা বিভিন্ন রকম কোম্পানি থেকে টুলগুলি ইউজ করা ডে টু ডে অপারেশনের জন্য, তখন কিন্তু ইউনিভার্সিটিগুলি একটু বুঝতে একটু ইয়ে হচ্ছিল যে পলিসিগুলি কি হতে পারে। স্টুডেন্টরা কি ক্যাম্পাসে এই টুলগুলি ইউজ করতে পারবে অথবা ক্যাম্পাসের বাইরে যে ইউজ করতে পারবে? এটা কিন্তু মানে আটকানোটা খুব মুশকিল। এই টুলগুলি এতটাই অ্যাভেলেবল এখন। আমরা যেটা করে থাকি তা হচ্ছে যে স্টুডেন্টরা ডেফিনেটলি এই টুলগুলি ইউজ করতে পারে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবে কি করবে না স্টুডেন্ট, এটা আসলে আর বলার কিছু নেই।
এতটাই সহজলভ্য এবং এতটাই নর্মাল হয়ে গেছে। ঠিক এইভাবেই এআই টুলগুলি যেগুলি এখন পর্যন্ত মার্কেটে আছে, এগুলি আর কিছুদিনের মধ্যে এতটাই রেগুলার হয়ে যাবে, এটা আলাদা করে বলবার কিছু নেই। তার মানে আপনার প্রশ্নের উত্তরে যদি আমি ফিরে যাই, তাহলে আমাদের ক্রিয়েটিভিটিটা কোথায়? মানে এই টুলটা ইউজ করে কোনো স্টুডেন্ট যদি তার হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্টটা করে আসে, আমরা কি করব? আমরা আসলে ইউনিভার্সিটি থেকে যা করে থাকি তা হচ্ছে সে বিভিন্ন রকম টুল ইউজ করে আসলে তাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট করে আনতে পারে। তবে সেক্ষেত্রে আমাদের শিক্ষক হিসেবে আমাদের যে দায়িত্বটি থেকে যায় তা হচ্ছে তার সাথে আলোচনা করা এবং তার সাথে ডিটেল ডিসকাশনে যাওয়া যে সে আসলে কতটুকু টপিকটা সম্পর্কে জানলো বা বুঝলো। আমরা আলোচনার মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারি যে আসলে টুল হয়তো তাকে হেল্প করেছে স্ট্রাকচারটা তৈরি করার জন্য, কিন্তু মূলত তার ক্রিয়েটিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু তার লেখার মাধ্যমে আমাদের মানে তার যাচাই করে বুঝতে পারি। তার মানে আসলে টুলকে আটকানোর কিছু নেই, বরঞ্চ টুলটা যদি তাকে হেল্প করে কিন্তু তার ক্রিয়েটিভিটিটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তাহলে আমরা সেটাকে সাধুবাদ জানাই। তো আপনি এক্ষেত্রে বললেন যে সাধুবাদের কথা বললেন, কিন্তু অনেক সময় আমরা দেখছি যে ডিপ ফেক, তাই না, তারপরে ভুয়া খবর এরকম প্রচুর তৈরি হচ্ছে বা আরো হয়তো ভবিষ্যতে হবে। আর ডিজিটাল প্রতারণায় এই যে বিষয়গুলো, এআই কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, সাধারণ মানুষ কিভাবে এটাকে সতর্ক হবে? আসলে এআই এর সাথে এখানে সাইবার সিকিউরিটি বড় একটা সেক্টর জড়িত। বিভিন্ন রকম গভর্নমেন্টের আমাদের এজেন্সি রয়েছে এবং ইউনিভার্সিটিতেও বিভিন্ন রকম টিম রয়েছে যারা ডেডিকেটেডলি এটার জন্য সবসময় মনিটর করে আছে যে কিভাবে তাদের ডেটাগুলিকে সিকিউর করা যায়। পার্টিকুলারলি আপনি যে উদাহরণটি দিলেন ডিপফেক, আসলে আমাদেরকে একটু সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এখনো আমরা প্রতিদিন শুনে থাকি যে বিভিন্ন রকম ফোন কলের মাধ্যমে বিভিন্ন জনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে বিভিন্ন। আমরা কিন্তু এখনো ওই জায়গাতেই রয়েছি। কিন্তু আমি যেটা বলবো যে প্রযুক্তিগুলি যেভাবে আসছে সামনে, একটু চোখ কান খোলা রাখবো, যারা জানেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করতে, যে কোনো রকম ডিসিশন নেওয়ার আগে কোনো একটি ভিডিও দেখে এক্সাইটেড না হয়ে সেটা সম্পর্কে একটু যাচাই বাছাই করা, যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে যে কোনো একটা ফোন কল আসলে অথবা কোনো একটা ইমেল আসলে সেটাতে সাথে সাথে উত্তরটা না দেয়া, যারা জানেন তাদের সাথে একটু কথা বলে, যে কোনো একটা লিংক আসলে সেটা ওপেন না করা, কিউআর কোড আসছে সেই কিউআর কোডটাকে সাথে সাথে স্ক্যান না করা আপনার ফোনে। আমার মনে হয় একটু দেখে শুনে একটু বুঝে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রযুক্তি তো আসবেই, প্রযুক্তির ভালো দিকটাও যেমন রয়েছে খারাপ দিকটাও রয়েছে সবকিছুর। তো আমার মনে হয় ওই জায়গাটা একটু আমাদের চিন্তা করে এগিয়ে যেতে হবে। তো এক্ষেত্রে আমরা একটু ব্যক্তিগত ব্যবহারের দিক থেকে যদি আসি, ব্যক্তিগত গোপনীয়তার দিক থেকে যদি আসি, তাহলে সেই যে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি যে জিনিসটা আছে, সবচেয়ে এআই কি বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে, বা আপনার এক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কি? আসলে যেটা বললাম যে নতুন প্রযুক্তিগুলো আসার সাথে সাথে সেখানে প্রিকশন হিসেবে বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের বিভিন্ন রকম ইনোভেশনগুলি কিন্তু মার্কেটে নিয়ে আসেন এবং মানে প্রযুক্তি এসছে দেখে যে ভয় মানে আমাদেরকে গুটিসুটি হয়ে যেতে হবে বিষয়টা তা না। তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে আমার প্রাইভেট ডেটাগুলি, অ্যাসেটগুলি ঠিকভাবে মানে প্রপারলি মেনটেন করার জন্য কি সফটওয়্যার বা প্ল্যাটফর্ম রয়েছে সেগুলিকে আমরা জানি কিনা, যদি জেনে থাকি তাহলে সেগুলিকে ইউজ করার মতো আছে কিনা। খুব যে কঠিন ব্যাপারগুলি তা না। ছোট্ট একটি উদাহরণ দেই, আমরা সবাই কম বেশি আমাদের মোবাইলে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ইউজ করে থাকি। বিভিন্ন ব্যাংকের অ্যাপ ইউজ করার জন্য আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হয়। তার সাথে সাথে ব্যাংকগুলি কিন্তু মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটি সার্ভিস প্রোভাইড করে থাকে। যেমন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে তার মোবাইলে আরেকটি কোড আসে এক্সট্রা প্রিকশন হিসেবে, সেই কোডটা আবার তারা চায় কোথাও ইনপুট করতে। এই ধরনের বিভিন্ন লেয়ারে যদি একটু আমরা সচেতন হই তাহলে আমার মনে হয় খুব বেশি দুশ্চিন্তার কিছু। মানে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি যেটা আমরা বলি, সেটা বিঘ্ন হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। সচেতনতা সেটা সবচেয়ে জরুরি।